আজকে আমরা পড়ব লুসি মন্টগোমারির লেখা একটি ছোট গল্প আওয়ার ড্যান অ্যাওয়ে কাইট। আওয়ার ড্যান অ্যাওয়ে কাইট গল্পের মধ্যে থাকা মূল বিষয়বস্তু সম্পর্কে জানব, এই গল্পের মধ্যে থাকা চরিত্রগুলো সম্পর্কে জানব এবং পুরো গল্পটি আমরা উপভোগ করব। তো গল্পের মূল বিষয়বস্তু সম্পর্কে জেনে নাও। আলোচ্য ছোট গল্পটি দুই ভাই বোনের একটি গল্প যারা তাদের বাবার সঙ্গে বিগ হাফ মুন নামক একটা বিচ্ছন্ন দ্বীপে থাকতো, যারা একটা ঘটনা প্রবাহের মধ্যে দিয়ে তাদের দীর্ঘদিনের হারিয়ে যাওয়া আত্মীয় স্বজনদেরকে ফিরে পেয়েছিল। এটি একটি মর্মস্পর্শী গল্প যা আমাদের আত্মীয়তা সম্পর্কের মূল্যকে বোঝায়। বিগ হাফ মুন একটা জায়গা, বিগ হাফ মুন সেই হলো একটা দ্বীপ। সেখানে দুই ভাই বোন তাদের বাবার সঙ্গে একসঙ্গে বাস করত। একাকিত্ব ছিল তাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ এবং তারা জীবনে নিঃসঙ্গ হয়ে পড়েছিল। একাকিত্ব এবং নিঃসঙ্গতা থেকে বেরিয়ে আসার জন্য তারা নানান উপায় খুঁজত, কিন্তু তারা পেত না। প্রচণ্ড শীতের সময় যখন আইল্যান্ড অর্থাৎ ওই দ্বীপগুলো তুষারে আবৃত হয়ে যেত, তখন তারা মেনল্যান্ডে ফিরে আসতো। মেনল্যান্ডে ফিরে এসে তারা কিছু স্থানীয় ছেলেপুলেদের সঙ্গে অর্থাৎ কিছু স্থানীয় লোকজনদের সঙ্গে মিশত এবং সবাই তাদেরকে বিদ্রূপ করতো যে সবাইয়ের আত্মীয় স্বজন আছে কিন্তু তাদের আত্মীয় স্বজন নেই। এই কথা শুনে তাদের খুবই খারাপ লাগতো। তারা একসময় তাদের বাবাকে জিজ্ঞাসা করেছিল, বাবা, সবাইয়ের তো আত্মীয় স্বজন আছে, আমাদের কেন নেই? এ কথা শুনে তার বাবা ছলো ছলো নয়নে বলেছিল যে এটা পুরোটাই ছিল তানার দোষ। তো যাই হোক, এই মেনল্যান্ডের একটা ছেলে তাদেরকে ঘুড়ি ওড়ানো শিখিয়েছিল এবং ঘুড়ি বানানো শিখিয়েছিল। একদিন তারা ঘুড়ি ওড়াবে বলে তাদের মেনল্যান্ডে থেকে চলে গেছিলো তাদের আইল্যান্ডে তাদের বাবার সঙ্গে থাকার জন্য, এবং সেখানে সময়টা উপযুক্ত ছিল বলে সেই ল্যান্ডে অর্থাৎ ওই বিগ হাফ মুন আইল্যান্ডে যাওয়াই তাদের প্রয়োজন ছিল। সেখানে তারা পৌঁছে গিয়ে খুব সুন্দর বাতাস পড়ছিল বলে ঘুড়িটাকে ওড়ানোর জন্য আনতে গেছিলো। আনতে গিয়ে তাদের ঘুড়িটা ছিঁড়ে যায় কোনো ক্রমে। তো ছিঁড়ে যাওয়ার পর ওই ঘুড়িটা সারাই করবার জন্য তাদের হাতের কাছে কোনো জিনিস ছিল না। তো ওই ঘুড়িটাকে সারাই করেছিল একটা চিঠি দিয়ে, যে চিঠিটা পাঠিয়েছিল তাদেরই পিসিমা আন্ট ইস্তার তার বাবাকে। ওই ঘুড়িটাকে সারাই করে ওই চিঠিটাকে দিয়ে। যখন ঘুড়িটা ছিঁড়ে চলে গেছিল মেনল্যান্ডে, অর্থাৎ ঘুড়িটা যখন ওড়াচ্ছিল তখন ঘুড়িটা ছিঁড়ে চলে যায় মেনল্যান্ডে। মেনল্যান্ডে যখন চলে যায়, সৌভাগ্যক্রমে ওই চিঠিটা পায় তাদের পিসি, এবং সৌভাগ্যক্রমে এটাও লেখা থাকে ওই চিঠিতে, অর্থাৎ তার বাবার পুরো ঠিকানাটাও লেখা থাকে। পরবর্তীতে তার বাবার কাছে তার পিসি আবার চিঠি পাঠায় এবং সেই চিঠির ওপর নির্ভর করে তার বাবা তার পিসি এবং তার পিস্তুত ভাই বোনদেরকে নিয়ে আসেন। তো যখন তারা একত্রিত হলো, এই একত্রিত হওয়ার বিষয়টা একটা সামান্য ঘুড়ি ছিঁড়ে যাওয়ার উপর নির্ভর করে হয়েছিল বলে গল্পটির নামকরণ করা হয়েছে আওয়ার রান অ্যাওয়ে কাইট। এবার দেখো এই গল্পের মধ্যে মূল বিষয়বস্তুটা কি। আমরা যারা মানুষ আজকে আমরা ভুলে গেছি সম্পর্কের মূল্যবোধ, আত্মীয়তার মূল্যবোধ, কারণ আমরা ম্যাক্সিমাম সময় এখন ব্যস্ত থাকি মোবাইল আর সোশ্যাল মিডিয়াতে। তো সোশ্যাল মিডিয়াতে থাকার জন্য সব কিছু পাওয়ার জন্যও আমরা এখন নিঃসঙ্গতা ও একাকিত্বে বোধ করছি বা একাকিত্বে ভুগছি। এই একাকিত্ব থেকে রক্ষা পাওয়ার জন্য এই গল্পটা তোমাকে খুব ভালোভাবে পড়তে হবে। পড়লে তোমরা বুঝতে পারবে এই গল্পের মধ্যে কি এমন জিনিস দেয়া আছে যে জিনিসটা আমাদেরকে একাকিত্ব থেকে বাইরে বার করে এনে আমাদেরকে একটা চরম শান্তি বা আনন্দ উপভোগ করাবে। এবার আমরা টেক্সটটা পড়ব এবং প্রত্যেকটা লাইনের অর্থ কীভাবে হয় সেটা জানবো। প্রত্যেকটা শব্দের মানে আমি তোমাদেরকে বলবো, তোমরা সঙ্গে থাকো, তাহলে অতি সহজে বুঝতে পারবে প্রত্যেকটা বাক্যের অর্থ কিভাবে হয়, কিভাবে নিজে তৈরি করে প্রত্যেকটা বাক্যের অর্থ বলা যায়, মুখস্থ না করে বা সহায়িকা না দেখে কিভাবে আমরা নিজেরা অর্থ বলতে পারি সেটা দেখব। তো ইউনিট 1 আজকে আমি পড়াবো, তোমরা সঙ্গে থেকো। আফকোর্স, আফকোর্স অবশ্যই, দেয়ার ওয়াজ নো বডি ফর আস, অবশ্যই দেয়ার ওয়াজ সেখানে ছিল, নো বডি কেউ না, ফর আস আমাদের জন্য কেউ ছিল না, টু প্লে উইথ খেলা করার জন্য, অর্থাৎ আমাদের সঙ্গে খেলা করতে কেউই ছিল না। অন দ্য বিগ হাফ মুন, ওই বিগ হাফ মুনে আমাদের সঙ্গে খেলা করবার জন্য কেউই ছিল না। অফকোর্স অবশ্যই,
অফকোর্স মানে অবশ্যই, এটা তোমরা জানো। দেয়ার ওয়াজ সেখানে ছিল, নো বডি কেউই না, ফর আস আমাদের জন্য, টু প্লে উইথ খেলা করতে, আমাদের সঙ্গে খেলা করতে কেউ ছিল না। দেখো বাক্যটি বি ভার্ব দিয়ে সিম্পল টেন্সের গঠনে আছে। এখানে ওয়াজ ওয়ার, ছিল ছিলেন ছিলাম, ওয়াজ ওয়ারের মানে, তো এই বাক্যটার মধ্যে ভার্ব ওয়াজ ওয়ার দুটোর মধ্যে একটা ওয়াজ আছে, এর জন্য এই বাক্যটার অর্থ বলতে হলো এভাবে যে অবশ্যই সেখানে কেউ ছিল না আমাদের সঙ্গে খেলা করার বিঘাপ মনে। উই জাস্ট হ্যাড টু মেক দ্য মোস্ট অফ ইচ আদার। উই জাস্ট হ্যাড টু মেক আমাদেরকে করতে হয়েছিল একে অপরের জন্য যথেষ্ট কিছু। একে অপরের বলতে এখানে যে দুজন ছেলে মেয়ের কথা বলা হয়েছে, ফিলিপালিড এবং ক্লাড, এই দুজনের হয়ে দুজনে একে অপরের জন্য সবথেকে বেশি কিছু করতো। তো এখানে হ্যাডটাই ভার্ব এবং এখানে ইনফিনিটিভ হিসেবে ব্যবহার করা হচ্ছে টু মেক এই কথাটা। মোস্টটা সুপারলেটিভ ফর্ম, অর্থাৎ মোরটা কম্পারেটিভ ফর্ম, মোস্ট সুপারলেটিভ ফর্ম ব্যবহার করা হয়েছে। অ্যান্ড উই ডিড, এবং উই ডিড আমরা তাই করেছিলাম। তো আমরা বলতে এখানে ক্লাড লিড এবং ফ্লিপার লিডের কথা বলা হয়েছে। উই লিভ অন দ্য বিগ হাফ মুন আইল্যান্ড। দেখো এই বাক্যটা কীভাবে তৈরি হচ্ছে, উই আমরা, লিভ বাস করি বা থাকি, আমরা থাকি, অন দ্য বিগ হাফ মুন আইল্যান্ড, আমরা বিগ হাফ মুন নামক একটা আইল্যান্ডে থাকি। আইল্যান্ড অর্থাৎ দ্বীপে থাকি। দেখো 1:1 শব্দের মানে বোঝার চেষ্টা করো। উই আমরা, লিভ বাস করি, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আছে বাক্যটি। অন দ্য বিগ হাফ মুন আইল্যান্ড অর্থাৎ বিগ হাফ মুন নামক একটা দ্বীপে আমরা থাকি। উই আর, উই এখানে উই বলতে কাদের কথা বলা হচ্ছে, উই আর ক্লাড অ্যান্ড আই অ্যান্ড ইস্তার অ্যান্ড মিমি অ্যান্ড ডিক, অর্থাৎ উই আর বলতে ফাদার বলতে বাবা বলতে এখানে ক্লাড লিড এবং ফ্লিপার লিডের বাবা, অর্থাৎ ক্লাড। আই বলতে এখানে ফ্লিপার লিড অর্থাৎ কথক, এই গল্পের পুরো গল্পের কথক হচ্ছেন ফ্লিপার লিড। তো আই বলতে এখানে ফিলিপার লিডের কথা বলা হচ্ছে, অর্থাৎ এখানে আমরা বলতে বাবা, ক্লাড, আমি, ফিলিপার লিড, আমার কাকিমা, আমার পিসিমা ইস্তার এবং মিমি এবং ডিক ছিল আমার দুজন কাজিন। ইট ইউজ টু বি অনলি ফাদার অ্যান্ড ক্লাড অ্যান্ড আই। ইট ইউজ টু অর্থাৎ আমরা নিয়মিত ছিলাম, বাবা, আমি এবং ক্লাড, অর্থাৎ আমরা এই তিনজনে ওই বিগ হাফ মুনে নিয়মিতই ছিলাম। ইট ইজ অল অন অ্যাকাউন্ট অফ দ্য কাইট দ্যাট দেয়ার আর মোর অফ আস। ইট ইজ এটা হলো, অল অন অ্যাকাউন্ট অফ দ্য কাইট একটা ঘুড়ির জন্য। অল অ্যাকাউন্ট অফ দ্য কাইট বলতে এখানে একটা ঘুড়ির বিষয়ে বলা হচ্ছে বা একটা ঘুড়ির জন্যই যেটা ঘটেছিল, দ্যাট যে দেয়ার আর মোর অফ আস আমাদের সঙ্গে আরও বেশি কেউ আছে। এবং আমাদের সঙ্গে এই বেশি কেউ আছে কেন আছে, এই যে ঘুড়িটা সম্পর্কের মধ্যে একটা, অর্থাৎ দুটো বিচ্ছিন্ন পরিবারের মধ্যে একটা আবার মেলবন্ধন তৈরি করে দিয়েছিল বা একটা পুনর্মিলন ঘটিয়েছিল। দিস ইজ হোয়াট আই ওয়ান্ট টু টেল ইউ অ্যাবাউট। দিস ইজ হোয়াট এটাই হলো সেটা। দেখো বিভার্বে সিম্পল টেন্স আছে, দিস ইজ হোয়াট এটা হলো সেটা। আই ওয়ান্ট আমি চাই, টু টেল বলতে, ইউ অ্যাবাউট সেই সম্পর্কেই আমি তোমাকে বা তোমাদেরকে বলতে চাই। এখানে আই বলতে ফিলিপার লিডের কথা বলা হচ্ছে। বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের গঠনে আছে। ফাদার ইজ দ্য কিপার অফ দ্য বিগ হাফ মুন লাইট হাউস। দেখো ফাদার বাবা, ইজ হলেন কিপার বলতে রক্ষক, অফ দ্য বিগ হাফ মুন লাইট হাউস অর্থাৎ বিগ হাফ মুন লাইট হাউসের রক্ষক হলেন বাবা। লাইট হাউস কি তোমরা জানো? দেখবে সমুদ্রের ধারে উঁচু করে বানানো একটা বাড়ি, যেখান থেকে জাহাজগুলোকে পরিচালনা করবার জন্য একটা লাইটের সিগন্যাল দেয়া হয়। যে বাড়ি থেকে, যে উঁচু বিল্ডিং থেকে এই সিগন্যালটা দেয়া হয়, সেই উঁচু বাড়িটাকে বলা হয় লাইট হাউস। আই অ্যাম 11 years old। আই বলতে এখানে ফিলিপার লিডের কথা বলা হচ্ছে, অর্থাৎ আমি 11 বছর বয়সী। ক্লাড ইজ 12, ক্লাড 12 বছর বয়সী। এখান থেকে কোশ্চেন আসতে পারে, কথিকা কত বছর বয়সে ছিলেন এবং
তাঁর ভাই ক্লাড কত বছর বয়সে ছিলেন সেটা। ইন উইন্টার শীতকালে, when the harbor is frozen, when যখন the harbor is frozen, হারবার বলতে পোতাশ্রয় অর্থাৎ বন্দর, যখন বন্দরটি is frozen জমে যাওয়া। দেখো এই বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে প্যাসিভ ভয়েসের গঠনে আছে। দ্য হারবার ইজ ফ্রোজেন, ফ্রোজেন অর্থাৎ বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে প্যাসিভ ভয়েসের গঠনে আছে। যখন বন্দরটি বরফে জমে যায় অর্থাৎ বরফ আচ্ছাদিত হয়ে যায়। উই অল আমরা সবাই মুভ মানে অগ্রসর হওয়া বা স্থানান্তরিত হওয়া, আমরা সবাই অগ্রসর হই। ওভার টু দ্য মেনল্যান্ড আমরা মেনল্যান্ডে অগ্রসর হই বা মেনল্যান্ডে চলে যাই। অ্যাজ সুন অ্যাজ মানে যখন বা যখনই। স্প্রিং কামস যখনই বসন্তকাল আসে, স্প্রিং মানে বসন্তকাল প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের গঠনে আছে। যখনই বসন্তকাল আসে, ব্যাক ফিরে, যখনই বসন্তকাল ফিরে আসে। এখান থেকে একটা বাক্য তুমি টেন্স অনুযায়ী অর্থ বলে নাও, তাহলে বুঝতে পারবে। অ্যাজ সুন অ্যাজ যখনই, স্প্রিং বসন্তকাল, কামস আসে, ব্যাক ফিরে, যখনই বসন্তকাল ফিরে আসে। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের গঠনে আছে দেখো, স্প্রিং কামস ব্যাক, বসন্তকাল ফিরে আসে। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এস বাই এস প্লাস অবজেক্ট এই গঠনের মধ্যে আছে। শুধু আমি কেন, পৃথিবীর যেই এই বাক্যটার অর্থ বলতে চাইবে তাকে ক্রিয়াপদের বর্তমান রূপ যোগ করে অর্থ বলতে হবে। অর্থাৎ মুভ অগ্রসর হওয়া, এখানে আমরা অ্যাজ সুন অ্যাজ দ্য স্প্রিং কাম আসা, যখন বসন্তকাল আসে, ব্যাক ফিরে, যখন বসন্তকাল ফিরে আসে। উই সেল টু আওয়ার ওন ডিয়ার আইল্যান্ড, সেল মানে যাত্রা করা। উই সেল এখানে ফিরে যাওয়া অর্থে ব্যবহার করা হচ্ছে এই ভার্বটাকে। উই সেল আমরা ফিরে যাই, টু আওয়ার ওন ডিয়ার আইল্যান্ড আমরা আমাদের প্রিয় আইল্যান্ডে ফিরে যাই। অর্থাৎ যখন বসন্তকাল আসে তখন আমরা আমাদের প্রিয় আইল্যান্ড অর্থাৎ প্রিয় দ্বীপে ফিরে যাই। এখানে দেখো ভার্বটা হচ্ছে সেল, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের গঠনে বাক্যটা লেখা হয়েছে। ওন বলতে আমাদের নিজেদের, ডিয়ার প্রিয়, আমাদের নিজেদের প্রিয় আইল্যান্ড দ্বীপে আমরা ফিরে যাই। দ্য ফানি পার্ট ইউজ টু বি, সব থেকে মজার বিষয় যেটা হতো, দ্যাট পিপল অলওয়েজ পিটেড আস, লোকজন সবসময় আমাদেরকে করুণা করতো অর্থাৎ আমাদের প্রতি দুঃখ বা করুণা প্রকাশ করত। হোয়েন দ্য টাইম কেম যখন সময় আসতো, কাম আসা প্রেজেন্ট এটা পাস্ট ইনডিফিনাইট টেন্সের গঠনে আছে। দেখো কেম কাম, সাবজেক্ট প্লাস ভি2 প্লাস অবজেক্ট, কাম আসা কথার সঙ্গে তোমাকে এলাম ততে তাম যোগ করে অর্থ বলতে হবে সাবজেক্টের অর্থ ধরবার পরে, তাহলে উপযুক্তভাবে অর্থ হবে। হোয়েন টাইম কেম যখন সময় ফিরে আসতো, ফর আস আমাদের জন্য, টু রিটার্ন ফিরে যেতে অর্থাৎ ওই দ্বীপে ফিরে যাওয়ার যখন সময় আসতো। দে সেড তারা বলতো, এখানে একটা প্রসঙ্গ আমি ভুল করে ফেলেছি, সেটা হলো যখন আমরা মেনল্যান্ডে ফিরে যেতাম তখন ওখানকার লোকরা আমাদের নিয়ে করুণা করতো, আমাদের নিয়ে দুঃখ প্রকাশ করতো। দে সেড তারা বলতো, সে বলা, সেড তারা বলতো, পাস্ট ইনডিফিনাইট টেন্স, বলা কথার সঙ্গে তোমাকে দেখো এই যে চেনার উপায়, এই চেনার উপায়ের মধ্যে থেকে তোমার একটা শব্দ অংশ নিয়ে যোগ করতে হবে। কার সঙ্গে? এই যে ভার্ব, এই ভার্বের যে বাংলা মানে আছে, এই ভার্বের বাংলা মানের সঙ্গে তোমাকে চেনার উপায় যোগ করে অর্থ বলতে হবে। সেইভাবে অর্থ বললাম আমি, তোমরাও এইভাবে চেষ্টা করবে, তাহলে তোমাদেরই প্রত্যেকটা বাক্যের অর্থ বলা সম্ভব হবে। দেশের তারা বলতো, উই মাস্ট বি সো লোলসাম ওভার দেয়ার, তারা বলতো যে আমরা অবশ্যই হব, লোনসাম বলতে এখানে নিঃসঙ্গ বা নির্জন হয়ে পড়ব, উইথ নো আদার চিলড্রেন নেয়ার আস, এবং আমাদের সঙ্গে কোনো বাচ্চাই থাকবে না, অর্থাৎ আমাদের কাছাকাছি কোনো বাচ্চাই থাকে না, তাই আমরা কি হয়ে যাই, আরও বেশি লোনসাম অর্থাৎ নির্জন বা একাকী হয়ে পড়ি। অফকোর্স অবশ্যই, ক্লাড অ্যান্ড আই উড হ্যাভ লাইক টু হ্যাভ সাম ওয়ান টু প্লে উইথ আস, অবশ্যই ক্লাড এবং আমি
উড হ্যাভ লাইক টু হ্যাভ, আমরা চাইতাম আমাদের থাকুক, সামওয়ান টু প্লে উইথ আস, আমাদের সঙ্গে খেলা করার কোনো একজন থাকুক, এটা আমরা চাইতাম। আমরা বলতে এখানে ক্লাড এবং আই ফিলিপা লিড, অর্থাৎ ক্লাড এবং আমি ফিলিপা লিড, আমরা দুজনে চাইতাম যে আমাদের সঙ্গে খেলা করার জন্য কেউ একজন বা কিছু ছেলেপুলে আমাদের সঙ্গে থাকুক। ইট ইজ হার্ড টু রান ইট ইজ হার্ড টু রান পাইরেটস কেভ, এটা খুবই কষ্টকর। টু রান, দৌড়াদৌড়ি খেলা, পাইরেটস কেভ, ওই জলদস্যুদের গুহায় দৌড়াদৌড়ি করা, অর্থাৎ যে জলদস্যুদের গুহায় দৌড়াদৌড়ি খেলাটা ছিল খুবই শক্ত বা কষ্টকর ব্যাপার। অ্যান্ড থিংস লাইক দ্যাট, ঠিক ওরকম কোনো খেলা, উইথ অনলি টু, শুধুমাত্র দুজনে ওরকম কোনো খেলা খেলাটাই একটা কষ্টকর বিষয় ছিল, এটা বলতে চাচ্ছেন। এখানে ইজটাই হলো ভার্ব, বি ভার্ব সিম্পল টেন্সের গঠনে লেখা আছে বাক্যটা। তারপর দেখো, বাট উই ইউজ টু কোয়ারেল অন এ গুড ডিল, কিন্তু আমরা নিয়মিতভাবেই কী করতাম, ঝগড়া করতাম। আর গুড ডিল অর্থাৎ আনন্দের ছলে ঝগড়া করতাম, ঝগড়াঝগড়ি খেলে না অনেকে, তো এখানে ফিলিপা লিড এবং তার ভাই ক্লাড দুজনে মিলে কি করতো, খেলা করতো। তাহলে এখানে বাক্যটা পুরো দেখো, উই ইউজ টুর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে, অর্থাৎ অতীতের অভ্যাসগত কাজ বোঝানোর জন্য আমরা ইউজ টুর পর ডুইং ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করে থাকি। উই ইউজ টু কোয়ারেল, আমরা নিয়মিতই ঝগড়া করতাম। আ গুড ডিল, একটা ভালো বিষয় নিয়ে। উইথ দ্য মেনল্যান্ড চিলড্রেন ইন উইন্টার, এই উইন্টারে যখন আমরা, অর্থাৎ শীতকালে যখন আমরা ফিরে যেতাম মেনল্যান্ডে, তখন যে কোনো একটা ভালো বিষয় নিয়ে ঝগড়া করতাম, কাদের সঙ্গে, ওই মেনল্যান্ডের অর্থাৎ প্রধান যে দ্বীপ, সেই দ্বীপের বাচ্চাদের সঙ্গে। সো ইট ওয়াজ, এটা ছিল, এটা ওয়াজ ছিল, তাই সো ইট ওয়াজ, এটা ছিল, পারহেপস জাস্ট অ্যাজ ওয়েল অ্যাজ দ্যাট দেয়ার ওয়ার নান অফ দেম অন দ্য বিগ হাফ মুন, এটাই ছিল কারণ, ইট ওয়াজ পারহ্যাপস, এটাই ছিল সম্ভবত কারণ, জাস্ট শুধুমাত্র, অ্যাজ যেহেতু, ওয়েল ভালো, এটা একটা ভালো কারণ ছিল, দেয়ার ওয়ার নান অফ দেম, তাদের সঙ্গে কেউই ছিল না, ও দেয়ার ওয়ার নান অফ দেম, তাদের মধ্যে কেউই ছিল না, অন দ্য বিগ হাফ মুন, ওই বিগ হাফ মুনে কেউ ছিল না, অর্থাৎ মেনল্যান্ডের কোনো বাচ্চারাই বা কোনো ছেলেপুলেদের মধ্যে কেউই ছিল না বিগ হাফ মুনে। তাই আমরা ওদের সঙ্গে ঝগড়া করে আমরা আবার আমাদের বিগ হাফ মুনে ফিরে যেতাম। সুতরাং তাদের সঙ্গে ঝগড়া হওয়ার যে খারাপ মনোভাব বা মন মরা একটা ভাব আমাদের উপর প্রভাব বিস্তার করবে, সেটা বিস্তার করতে পারতো না। ক্লাড অ্যান্ড আই নেভার কোয়ারেল, ক্লাড এবং আমি, নেভার কখনোই না, অর্থাৎ ক্লাড এবং আমি কখনোই না, কোয়ারেল ঝগড়া করতাম, অর্থাৎ আমি এবং ক্লাড কখনোই ঝগড়া করতাম না। পরের পেজে দেখো, টু বি শিওর, নিশ্চিতভাবে বলতে, অর্থাৎ নিশ্চিতভাবে বলতে গেলে কী হয়, ফাদার ডিড নট সিম টু হ্যাভ অ্যানি রিলেশন এক্সেপ্ট আস। দেখো, ফাদার ডিড নট হ্যাভ, এই যে বাক্যটা, এই বাক্যটার অর্থ তুমি কি করে বলবে, এই যে বাক্যটা আছে, এই বাক্যটা মোডাল, এই বাক্যটা হ্যাভ ভার্ব দিয়ে সিম্পল টেন্সের গঠনে ফেলা হয়েছে। ফাদার হ্যাড, বাবার ছিল, ঠিক এইভাবে আছে। এবার এই বাক্যটা নেগেটিভ সেন্টেন্সে নিয়ে গেলে কী হবে, ফাদার ডিড নট হ্যাড, অর্থাৎ সাবজেক্ট প্লাস ডিড প্লাস নো অথবা নট প্লাস ভার্ব প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট, এই গঠনে এটা বাক্যটাকে বলা হয়েছে। অর্থাৎ ফাদার ডিড নট হ্যাভ, বাবার ছিল না, সিমড, মনে হয়েছিল, অর্থাৎ ফাদার ডিড নট সিম টু হ্যাভ, মনে হয়েছিল যে বাবার ছিল না, অ্যানি রিলেশান, কোনো আত্মীয় স্বজন, এক্সেপ্ট আস, আমরা ছাড়া বাবার আর কোনো আত্মীয় স্বজন ছিল না বলে আমাদের মনে হয়েছিল। দিস ইউজ টু পাজেলড ক্লাড অ্যান্ড মি, দেখো ইউজ টুর অর্থ হলো অতীতের অভ্যাসগত কাজ, অর্থাৎ দিস, এইটা, ইউজ টু নিয়মিতভাবেই বা অভ্যাসগতভাবে, এখানে নিয়মিতভাবেই, পাজেলড আস
অর্থাৎ পাজেল ক্লাড অ্যান্ড মি, অর্থাৎ এটা নিয়মিতভাবেই আমাদেরকে হতভম্ব করতো বা অবাক করতো। কাদের? ক্লাড অ্যান্ড মি, আমাকে এবং ক্লাডকে এটা নিয়মিতভাবেই অবাক করতো। এভরিবডি অন দ্য মেনল্যান্ড, এই মেনল্যান্ডের প্রত্যেকেরই হ্যাড রিলেশন, প্রত্যেকেরই কী ছিল? রিলেশান। দেখো বাক্যটা কীভাবে আছে, এভরিবডি হ্যাড রিলেশান। দেখো এই যে সাবজেক্ট এভরিবডি, হ্যাডের মানে কি? হ্যাডের মানে বলতে গেলে তোমাকে এখানে ফিরে আসতে হবে, অর্থাৎ প্রত্যেকেরই ছিল, কি ছিল? প্রত্যেকেরই ছিল রিলেশান, অর্থাৎ আত্মীয় স্বজন ছিল। হোয়াই ডিড নট উই, হোয়াই হ্যাড নট উই, আমাদের কেন ছিল না? এই কথাটা তারা জিজ্ঞাসা করতো, নিজেদেরকে কখনো জিজ্ঞাসা করতো, কখনো একে অপরকে জিজ্ঞাসা করতো, এইভাবে তারা জিজ্ঞাসা করতো। ইট ওয়াজ, এটা ছিল, এটা কি ছিল? বিকজ, এটা কারণ, এটা কি ছিল? এই কারণ। উই লিভড, আমরা বাস করতাম, অন অ্যান আইল্যান্ড, আমরা আইল্যান্ডে বাস করতাম বলে আমাদের কোনো আত্মীয় স্বজন ছিল না, এটাই কি কারণ ছিল? এই বলে তারা নিজেদেরকে জিজ্ঞাসা করত। উই থট, তোমরা জানো, থিঙ্ক চিন্তা করা, থিঙ্ক থট, পাস্ট ইনডিফিনাইট টেন্সের ঘটনা আছে সাবজেক্ট প্লাস বি2 প্লাস অবজেক্ট। আমরা অর্থাৎ সাবজেক্টের অর্থ ধরবার পরে তোমার ভার্বের বাংলা অর্থের সঙ্গে, অর্থাৎ ভার্বের যে বাংলা মানে আছে সেই বাংলা মানের সঙ্গে ললেলাম ততেতাম যোগ করলে প্রপারলি অর্থ হয়ে যাবে, তোমাকে আর কোনো দুশ্চিন্তা করার দরকার নেই। পরবর্তী অবজেক্ট পার্টের অর্থ এমনি তুমি একবার পড়লে বা শুনলেই হয়ে যাবে। উই থট, আমরা ভেবেছিলাম বা ভাবতাম, এটাকে, ইট উড বি সো জলি টু হ্যাভ অ্যান আঙ্কেল অ্যান্ড আন্ট অ্যান্ড সাম কাজিনস। দেখো উই থট ইট, আমরা ভেবেছিলাম, কি ভেবেছিলাম? ইট উড বি সো জলি, জলি মানে আনন্দের বা মজার, তোমরা লিখে নাও এক একটা করে শব্দ অর্থ, তাহলে পড়তে পড়তে তোমাদের আর কোনো সমস্যা হবে না। উই থট ইট, আমরা এটা ভেবেছিলাম, ইট উড বি সো জলি, সো মানে এখানে খুব, এটা হতো, উড বি হতো, সো জলি খুব মজার বা আনন্দের হতো, টু হ্যাভ অ্যান আঙ্কেল অ্যান্ড আন্ট অ্যান্ড সাম কাজিনস, যদি আমাদের একজন কাকা থাকতেন, একজন কাকিমা বা পিসিমা থাকতেন, এবং কিছু যদি আমাদের জ্যাঠতুতো খুঁড়তুতো বা পিসতুতো ভাই বোন থাকতো বা কাজিন থাকতো, তাহলে আমাদের খুবই মজার হতো বা এই বিষয়টা খুবই মজার হতো, একথা বলতেন। ওয়ান্স উই আস্কড ফাদার অ্যাবাউট ইট, ওয়ান্স এক সময়, উই আমরা, আস্কড জিজ্ঞাসা করা, পাস্ট ইনডিফিনাইট টেন্স, জিজ্ঞাসা করেছিলাম, এটাই মেন শব্দ। দেখো এই আস্কড কথাটা বাদ দিলে তুমি এই বাক্যের আর কোনো অর্থ খুঁজে পাবে না। দেখো পাও কি না আমি বলে বোঝানোর চেষ্টা করছি। এক সময় আমরা বাবাকে, এটা সম্পর্কে কোনো অর্থ হলো? কোনো অর্থ হলো না। সুতরাং ভার্ব সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস, তোমরা যেখানেই ভার্বের লিস্ট পাবে সেই ভার্বের লিস্ট থেকে মুখস্থ করো। আমি খুব শীঘ্রই তোমাদের একটা 2000 ভার্বের লিস্ট দিয়ে দেব। ওয়ান্স উই আস্কড ফাদার অ্যাবাউট ইট, আমরা একসময় জিজ্ঞাসা করেছিলাম বাবাকে এটা সম্পর্কে, বাট হি লুকড সো সরোফুল। দেখো এই পর্যন্ত আমরা অর্থ বলে নেব, তারপরে আবার নতুন করে সাবজেক্ট ভার্ব অবজেক্ট সাজিয়ে আবার অর্থ বলবো। কি বলছেন? হি লুকড, লুক মানে তোমরা কি জানো? লুক মানে দেখা বা তাকানো, এটাই জানো, কিন্তু না, লুক মানে দেখানো, এরকম অর্থ হয়। যেমন হাউ আই অ্যাম লুকিং উইথ মাই ব্ল্যাক শার্ট, আমার কালো জামাতে আমাকে কীরকম দেখাচ্ছে। দেখো তাহলে এখানে দেখানো অর্থে হলো, এখানে ঠিক এরকম অর্থে হচ্ছে। বাট হি লুকড, কিন্তু তাকে দেখালো বা তাকে দেখালেন, কি দেখালেন? সো সরোফুল, তাকে খুবই দুঃখী দেখালেন বা দুঃখিত দেখালেন। দ্যাট উই উইস্ট, যেটা আমরা আশা করেছিলাম, উই হ্যাড নট, যে আমাদের তাকে জিজ্ঞাসা করা উচিত হয়নি, এটা আমরা আশা করেছিলাম। হি সেড, সে বলা, তো এই যে বাক্যটা দেখো, সে বলা, এর অর্থ কিভাবে বলবে তুমি? সে বলা কথাটা বলবে, বলেছিল, বলছিলেন, বলেছে, কিভাবে তুমি ধরবে সেটা? একটা বাক্যের অর্থ তুমি সঠিকভাবে কি করে বলবে সেটা তোমাকে শুধুমাত্র
ভার্ব 90% বলে দেবে, আর অন্য শব্দগুলো সাজানোর ব্যাপারে তোমার 10% সমস্যা হতে পারে। তবে ভার্ব সাজানোর পর এই 90% তোমার কাছে ইজি হয়ে যাবে এবং পুরো 100%ই ইজি হয়ে যাবে বলে আমি আশা করি। হি সেড, তাহলে সে বলা কথার সঙ্গে ললেলাম তততাম যুক্ত করলে কি হবে? বলেছিলেন বা বললেন বা বলতেন, তিনি বলেছিলেন, এরকমটা ধরতে পারো। ইট এটা, ওয়াজ ছিল, এটা ছিল, অল সবটাই, হিজ ফল্ট এটা ছিল পুরোটাই তানার ফল্ট, ফল্ট মানে ভুল, দোষ বা ত্রুটি, এটা ছিল সবটাই তানার দোষ। ক্লাড অ্যান্ড আই, ক্লাড এবং আমি, ডিড নট আন্ডারস্ট্যান্ড, ক্লাড এবং আমি এটা বুঝতে পারিনি। হোয়াট হি মেন্ট, কি তিনি বলতে চেয়েছিলেন এটা ক্লাড এবং আমি বুঝতে পারিনি। তাহলে তোমরা বুঝতে পারছো এই যে বাক্যটা আছে, এই বাক্যটা পাস্ট ইনডিফিনাইট টেন্সের নেগেটিভ সেন্টেন্সের গঠনে আছে, অর্থাৎ সাবজেক্ট প্লাস ভি2 প্লাস অবজেক্ট। এই বাক্যটার নেগেটিভ সেন্টেন্সের গঠন করলে তোমাকে সাবজেক্ট প্লাস ডিড প্লাস নো অথবা নট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, ঠিক এইভাবে আছে। অর্থাৎ ক্লাড অ্যান্ড আই ডিড নট আন্ডারস্ট্যান্ড, ক্লাড এবং আমি বুঝতে পারিনি। হোয়াট কি, হি মেন্ট মিন অর্থ প্রকাশ করা, মেন্ট তিনি কি অর্থ প্রকাশ করেছিলেন বা কি বলতে চেয়েছিলেন সেটা ক্লাড এবং আমি বুঝতে পারিনি। যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যাতে পরবর্তী ভিডিও আনতে আমি অনুপ্রাণিত হই। এই সঙ্গে তোমাদের বলে রাখি, প্রত্যেকটা ক্লাসের টেক্সট আমি এইভাবে পড়াবো। প্রত্যেকটা ক্লাস আপ টু 5 to 12 প্রত্যেকটা ক্লাসের টেক্সট আমি এইভাবে পড়াবো। আনুষঙ্গিক গ্রামারগুলো নিয়ম দেখিয়ে দেখিয়ে বোঝাবো। তোমরা সঙ্গে থেকো, তাহলে প্রত্যেকটা ক্লাস বুঝে নিতে পারবে। 1:1